আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন, পর্ব 16। এরপর অনন্যা মিস লিলির কাছে এসে রেস্টুরেন্টের কাজ ছেড়ে দেওয়ার কথা বলল। অনন্যা ভেবেছিল ওর চলে যাওয়ার কথা শুনে মিস লিলি ওকে আটকে দেবে, কিন্তু তার বদলে যখন মিস লিলি অনন্যাকে বলল আমি তোমার সিদ্ধান্তে খুশি হয়েছি, অনন্যা বেশ অবাক হয়ে গেল। ও মিস লিলিকে এই ব্যাপারে প্রশ্ন করলে মিস লিলি বললেন, আমি তো জানি মিস শ্রীপর্ণার অফিসে কাজ করতে যাচ্ছ, এর মানে হচ্ছে তোমাদের সম্পর্কটা আরো স্ট্রং হতে চলেছে। তখন অনন্যা বলল, কিন্তু আমি চাই আপনার এখানে থাকতে, আমি আপনাকে ঠিক টাইমে ভাড়া দিয়ে দেব। মিস লিলি এতে খুশি হয়ে রাজি হয়ে গেল। এদিকে শ্রীতমা ফোন করে ঋতিকাকে একটা পাবে দেখা করতে বলে। ঋতিকাও ওর কথা মতো সেখানে চলে যায়। প্রথমে ওর কথাবার্তা শুরু হয় আর্ট এক্সিবিশন নিয়ে। তার মাঝে হঠাৎ শ্রীতমা ঋতিকাকে জিজ্ঞাসা করে, তোমার আর দিভাইয়ের রিলেশন কেমন চলছে? ঋতিকা বলে, আমার বিজি থাকার জন্য আমাদের আর দেখা হয়নি। আচ্ছা, শ্রীয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? ওর কথায় শ্রীতমা হেসে বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো তুমি? তখন ঋতিকা বলল, আমি শ্রীকে ফোন করেছিলাম, ও বলল ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশনের জন্য নাকি ও বিজি। উত্তরে শ্রীতমা বলল, আমি দিভাই আর ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু জানি না। ঋতিকা বলল, এমনিতেও ওকে দেখে খুব বেশি রোম্যান্টিক মনে হয় না, আর ও যে কারোর জন্য রোম্যান্টিক কিছু করতে পারে সেটাও মনে হয় না, আমি একটু বেশি ভাবছিলাম। ওর কথায় শ্রীতমা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আর যদি করেও তো তোমার কি? ঋতিকা শ্রীতমাকে বলল, মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। শ্রীতমা বলল, আমি তোমাকে স্পষ্টভাবেই বলছি, তুমি দ্বিতীয়বার আর ওর কাছে যেও না, তাতে ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে উঠবে। ঋতিকা বলল, এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। তখন শ্রীতমা জোর গলায় বলল, তুমি কি চাও ও আবার কষ্ট পাক? ঋতিকা বলল, আমি এখানে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করেছি, সেটা তুমি বুঝবে না। আসলে তুমি তো কাউকে কোনোদিন ভালোবাসোনি। কথাটা বলে ঋতিকা বেরিয়ে গেল। শ্রীতমা ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি করে জানবে আমি কাউকে ভালোবেসেছিলাম কি বাসিনি? এরপর ঋতিকা সেখান থেকে বেরিয়ে শ্রীয়ের অফিসে ফোন করে ওর অ্যাপয়েন্টমেন্ট চায়, কিন্তু ওরা জানালো শ্রী বেশ কিছুদিন কোনো কাজে ব্যস্ত থাকায় অফিসে আসছে না, তাই ওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। তখন ঋতিকা চলে গেল নিজের বাড়িতে। এদিকে শ্রী অনন্যাকে নিয়ে চলে এলো ওদের আসল বাড়িতে, অনন্যাকে ওর বাবার সাথে দেখা করানোর জন্য। ওদেরকে দেখার সাথে সাথে মিসেস মৈত্রী বললেন, তোমরা দুজনে চলে এসেছো, ভেতরে এসো, তোমার ড্যাড তোমার জন্য স্টাডি রুমে অপেক্ষা করছে। ওনার কথায় ওরা দুজনে বাড়ির ভেতরে ঢুকছিল, ঠিক তখন মিসেস মৈত্রী ওদের বাধা দিয়ে বললেন, দাঁড়াও, উনি শুধু শ্রীকে যেতে বলেছেন। মিসেস মৈত্রীর কথা শুনে শ্রী ভিতরে চলে গেল, আর অনন্যা চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে। শ্রী ভেতরে যেতেই অনন্যাকে মিসেস মৈত্রী নিজের সাথে অন্যদিকে নিয়ে গেলেন। শ্রী ভেতরে গিয়ে দেখলো মিস্টার অরুণ ওর জন্যই অপেক্ষা করছিলেন। শ্রী বলল, আমাকে তুমি ডেকেছিলে ড্যাড? অরুণ বললেন, তোমার কি মনে হয় তুমি যে কোনো অচেনা মেয়েকে আমার সাথে দেখা করাতে নিয়ে আসবে আর আমি দেখা করব? শ্রী বলল, তুমি ভুল বুঝছো, আমি ওকে এখানে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সেই দিন আমরা দুজন মিলে যেটা করেছি সেটা ঠিক হয়নি, কারণ তাতে তোমার মত ছিল না। মিস্টার অরুণ বললেন, এর আগেও তুমি এরকম অনেক কাজ করেছো যেগুলো আমি জানতাম না, আর এখন আবার তুমি এসেছো কোনো একজন ডেলিভারি গার্লকে নিয়ে আমার সাথে কথা বলতে। তখন শ্রী বলল,
তুমি যেমন ভাবছো ও ওই রকম নয়। তখন অরুণ চিৎকার করে বলে উঠলেন, কে কেমন সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাইনি, আমার কোনো ইন্টারেস্ট নেই জানার। এদিকে মিসেস মৈত্রী অনন্যাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের দুজনের পরিচয় তো খুব কম দিনেই হয়েছে, আর শ্রী তোমাকে এত তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে এলো কেন বলো তো? তখন অনন্যা মনে মনে ভাবলো, শ্রী এনাকে কোনো কিছু বলতে বারণ করেছে, তাই আমাকে বুঝে শুনে উত্তর দিতে হবে। তারপর মুখে বলল, আসলে শ্রী বাড়ি আসছিল, তাই আমিও ওর সাথে চলে এসেছি। মিসেস মৈত্রী বললেন, এখন বেশিরভাগ মানুষই অন্য মানুষের স্ট্যাটাস, টাকা পয়সা এই সমস্ত জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হয়, তুমিও কি এইসবের জন্যই বন্ধুত্ব করেছো? তখন অনন্যা বলল, হ্যাঁ, ও সত্যি করেই অনেক বড় লোক এবং হাই প্রোফাইল। মিসেস মৈত্রী বললেন, এর আগে ও অনেকজনের সাথেই এমন ডেটে গেছে, তুমি নতুন নও, তাই এই ব্যাপারটাকে তুমি সিরিয়াসলি নিও না। তখন অনন্যা বলল, তাহলে এখন আমার কি করা উচিত? এরপর মিসেস মৈত্রী অনন্যাকে এটা বোঝালো যে ওদের পরিবারে বিয়ে করা মানে অনেক বড় একটা ষড়যন্ত্রের মধ্যে পড়া আর নিজের জীবনকে দুর্বিষহ করে তোলা। তখন অনন্যা বলল, আচ্ছা, আপনি নিজেও তো এই পরিবারে বিয়ে করে এসেছেন, তাহলে নিজে কেন নিজের পরিবারের বদনাম করছেন? কথাটা শুনে মিসেস মৈত্রী রেগে গিয়ে সোফা থেকে উঠে পড়েন। তারপর অনন্যার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে অনন্যা অবাক হয়ে ভাবতে থাকলো যে আমি এমন কি বললাম যাতে উনি এত রেগে গেলেন। এদিকে শ্রী ওর বাবাকে জানিয়ে দিল যে ও এই সম্পর্ক কখনোই ভাঙবে না। তখন ওর বাবা ওকে বলল, ওর যা মন চায় ও তাই করতে পারে, অনন্যা কখনোই এই পরিবারের সাথে জড়াবে না। এরপর শ্রী এবং অনন্যা বাড়ির বাইরে চলে এলো, আর শ্রী অনন্যাকে জানিয়ে দিল যে মিস্টার অরুণ কখনোই এটাকে মানবে না, তাই ওদের লুকিয়ে দেখা করতে হবে। আর এতে অনন্যাও রাজি হয়ে যায়। এরপর অনন্যা গাড়ির দিকে এগোতে গেলে হিল জুতো পরায় পা মুচকে পড়ে যাচ্ছিল, আর শ্রী তখনই এগিয়ে এসে ওকে কোলে তুলে নিল। অনন্যা অবাক হয়ে বলল, কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, নামিয়ে দাও। তখন শ্রী বলল, কোনো বাজে প্রশ্ন করবে না তুমি আমাকে, আমি যা বলবো সেটা শুনবে। কথাটা শুনে অনন্যা শ্রীর কাঁধটা জড়িয়ে ধরল এবং দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। পরের দিন সকালে অনন্যা চলে এলো শ্রীর অফিসে। এসেই ওর দেখা হলো প্রীতার সাথে। প্রীতা অনন্যাকে বলল, ম্যাম এখন বিজি আছে একটা মিটিংয়ে, মিটিংটা হয়ে গেলেই আমি তোমাকে দেখা করাবো ওনার সাথে। তুমি কিন্তু ম্যামের জন্য এই জবটা পেয়েছো, তবে সেটা সবাই জানতে পারলে এই অফিসে তোমার সমস্যা হবে, তাই আমি অফিসে অন্যদের সাথে তোমার এখন পরিচয় করাবো না। অনন্যা বলল, ঠিক আছে, কিন্তু আমার ডেস্কটা কোথায়? পৃথা ওর পাশের ডেস্কটা দেখিয়ে বলল, এই তো আমার পাশেই তোমার ডেস্ক। তোমাকে ওয়েলকাম জানানোর জন্যই ম্যাম আমাকে এই ডেস্কটা সারাতে বলেছে। তুমি ডেস্কে গিয়ে নিজের কাজ করো, বেস্ট অফ লাক। এরপর অনন্যা নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। এদিকে বেশ কিছুক্ষণ এর মধ্যেই নিজের মিটিং সেরে কেবিনে এলো। অনন্যা শ্রীয়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে ওকে হাই বলল। এদিকে শ্রীয়ের সাথে অন্য স্টাফেরা থাকায় শ্রী খুব বেশি পাত্তা দিল না। এই দেখে অনন্যা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এটা আমি কি করছিলাম? না না, নিজের মনকে ডাইভার্ট করলে হবে না, আমাকে শান্ত থাকতে হবে। ও যদি সবসময় আমার সামনে আসতে থাকে তাহলে আমি নিজেকে কন্ট্রোল করব কিভাবে? তখন ও ওয়াশরুমের সেলফে দেখতে পেল টিস্যু পেপার, আর ওর মাথায় সাথে সাথে কিছু বুদ্ধি খেলে গেল। ও ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দুটো টিস্যু নাকে গুজে, যাতে শ্রীয়ের হরমোন ওকে অ্যাট্রাক্ট করতে না পারে। ও এলিয়েন হওয়ায় ওকে মনুষ্য হরমোন অ্যাট্রাক্ট করে, যে কারণে ও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, বিশেষ করে শ্রীয়ের হরমোন। তাই ও শ্রীয়ের থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। এরপর কোনো রকমে সকলের চোখ এড়িয়ে চলে এলো ও নিজের ডেস্কে। ওকে এইভাবে ডেস্কে আসতে দেখে শ্রী ওকে নিজের কেবিনে ডাকলো। কিছুক্ষণের মধ্যে অনন্যা শ্রীয়ের কেবিনে চলে এলো। ও কেবিনে আসতেই শ্রী ওকে প্রশ্ন করলো, প্রথম দিন অফিস কেমন লাগছে? উত্তরে অনন্যা বলল, হ্যাঁ ভালো লাগছে, তোমার কি কিছু চাই? তখন শ্রী ওর দিকে ঘুরে তাকালো। এরপর অনন্যাকে দেখে আবারও বলল, তোমার নাকে এসব কি হয়েছে? অনন্যা হালকা কেশে উঠে বলল, আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে,
আমি চাই না অন্য কারোর হয়ে যাক, তাই আমি নাক বন্ধ করে রেখেছি। শ্রী বলল, তোমাকে দেখে বেশ ক্লান্ত লাগছে, তোমার রেস্টের প্রয়োজন, তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি পৃথাকে বলে দিচ্ছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। কথাটা বলেই শ্রী টেবিল থেকে নিজের ফোনটা নিতে গেল। ঠিক তখনই অনন্যা চিৎকার করে উঠে ওকে বাধা দিয়ে বলল, না না, কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। তখন শ্রী বলল, তুমি হয়তো মন দিয়ে কাজ করে ক্লান্ত হয়ে গেছো, তাই তোমায় এরকম লাগছে। তখন অনন্যা বলল, না না, আমার কিছু হয়নি, আমি এর থেকেও বেশি কাজ করতে পারি। আমার তো মনে হয় তুমি যদি তোমার রিসার্চ সেন্টারে আমাকে কাজ করতে দাও, তাহলে আমি আরো ভালোভাবে কাজ করতে পারবো। শ্রী বলল, ঠিক আছে, আমি পৃথাকে বলে দিচ্ছি। কথাটা শুনে অনন্যা উৎসাহিত হয়ে বলল, ঠিক আছে, আমি তাহলে পৃথার কাছে যাচ্ছি। কথাটা বলে অনন্যা কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে শ্রী ডেকে বলল, আজকে তোমার কাজে প্রথম দিন, তাই আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, তুমি কি রাজি? অনন্যা ওর সাথে সাথে শ্রীয়ের কথায় রাজি হয়ে গেল। তারপর ওরা অফিসের পরে একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে অনন্যা শ্রীকে জিজ্ঞাসা করলো, তুমি না বলেছিলে আমাদের লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে, তাহলে তুমি এখানে এলে কেন? উত্তরে শ্রী বলল, তুমি এখন ফর্মাল ড্রেসে আছো, তাই যে কেউ তোমাকে দেখে ভাববে তুমি আমার অফিসের একজন এমপ্লয়ি আর বস রেস্টুরেন্টে খেতে আসতেই পারে, তাতে কোনো সমস্যা হবে না। শ্রীয়ের কথায় অনন্যা খুশি হয়ে বলল, ও তাহলে তো খুব শান্তি করে খেতে পারবো এখানে আমি। খেতে গিয়ে কিছু খাবারের টুকরো অনন্যার ছোটের কোণে লেগে গেল। শ্রী সেটা দেখতে পেয়ে অনন্যার ছোটে লেগে থাকা খাবার হাত দিয়ে মুছিয়ে দিল। এতে অনন্যা একটু লজ্জা পেল। এরপর ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওদের সাথে দেখা হলো ঋতিকার। ঋতিকা ওদের একসাথে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার শ্রী, তুমি আর এই মেয়েটা একসাথে? ঋতিকার কথায় অনন্যা শ্রীর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। শ্রী তখন বলল, অনন্যা এখন আমার অফিসে কাজ করে, তাই। শ্রীকে নিজের কথা শেষ করতে না দিয়ে অনন্যা বলল, আমি আসলে ওনার অফিসের সেক্রেটারি, তাই উনি আমাকে ডিনার করতে নিয়ে এসেছিল। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ম্যাম। তখন ঋতিকা বলল, কিন্তু আমার যতদূর মনে পড়ছে তুমি একটা রেস্টুরেন্টে কাজ করতে, তুমিও সেক্রেটারি হলে কিভাবে? তখন অনন্যা বলল, না, আসলে কিছুদিনই হয়েছে আমি ওনার অফিসে জয়েন হয়েছি। ঋতিকার প্রশ্ন এড়াতে ওদের কথার মাঝে শ্রী বলল, আমাদের কিছু কাজ আছে, তাই আমাদের এখন বেরোতে হবে। কথাটা বলেই শ্রী চলে যাচ্ছিল। ঠিক তখনই ঋতিকা ওকে বাধা দিয়ে বলল, আমি আসলে এখানে অন্য একটা গাড়িতে এসেছিলাম, সেটা অনেকক্ষণ আগে চলে গেছে, এখন আবার অন্য ক্যাব পেতে আমার সমস্যা হবে। তুমি যদি আমাকে একটু ড্রপ করে দাও তাহলে কি খুব অসুবিধা হবে তোমার? শ্রী অনন্যার দিকে তাকালো, কিন্তু অনন্যা কিছুই বলল না। শ্রীকে অনন্যার দিকে তাকাতে দেখে ঋতিকা আবারও বলল, তোমাদের কি খুব সমস্যা হবে এতে? তখন শ্রী বলল, না, কোনো সমস্যা নেই, চলো। এরপর গাড়িতে যেতে যেতে ঋতিকা শ্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই কদিন ধরে কাজের জন্য ব্যস্ত আছো? শ্রী ঋতিকাকে বলল, কেন বলো তো? উত্তরে ঋতিকা বলল, এই কদিনে বেশ কয়েকবার শ্রীতমার এক্সিবিশনের ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য তোমার অফিসে গেছিলাম। পৃথা বলল তুমি ব্যস্ত আছো। শ্রী বলল, কেন, এক্সিবিশনে কোনো সমস্যা হয়েছে? তখন ঋতিকা বলল, সমস্যা না থাকলে কি তুমি আমার সাথে দেখা করবে না? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বাবা মায়ের চয়েস। শ্রী বলল, এমন কিছু ব্যাপার নয়, আমি আসলে সত্যিই ব্যস্ত ছিলাম, আর সেদিন ড্যাডের কথা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আমি এখন এসব নিয়ে কিছু ভাবছি না। তখন ঋতিকা শ্রীয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। তখন শ্রী বলল, তুমি কি এখন ফ্রি আছো? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। তখন ঋতিকা বলল, অবশ্যই, কিন্তু আমাদের সাথে তো ও আছে। তখন শ্রী বলল, তুমি চিন্তা করো না, আমি ওকে আগে ড্রপ করে দেব। এরপর অনন্যাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিল। গাড়ি থেকে নেমে অনন্যা ওদের দিকে একবারও না তাকিয়ে ভেতরে চলে গেল। ওরাও আর অপেক্ষা না করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। এদিকে অনন্যা রাস্তার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটাকে পেয়ে আমায় ভুলে গেল, নামেই আমায় বন্ধু বলে ওর, যেমন শ্রী তেমন ওই মেয়েটা। কথাটা বলে নিজের কাজ করতে চলে গেল অনন্যা। ওদিকে শ্রী ঋতিকাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে জানিয়ে দিল যে ও ওকে ভালোবাসে না, তাই ওদের এই ডেটের কথা ভুলে যেতে।
সেখানে ঋতিকা অনেকবার স্ত্রীকে জিজ্ঞাসা করলো এর কারণ কি। তখন স্ত্রী ওকে বলল এর কোনো কারণ নেই। তখন ঋতিকা বলল আমাদের এই সম্পর্ক শুধু প্রেম ভালোবাসার মধ্যে সীমিত নয়, এতে আমাদের বিজনেসও ইনভলভ আছে। কিন্তু স্ত্রী কোনো উত্তর না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এরপর স্ত্রী গাড়ি নিয়ে চলে এলো অনন্যার বাড়িতে। এসে দরজা নক করার সাথে সাথে অনন্যা দরজা খুলে দিল। স্ত্রী ওকে দেখে প্রশ্ন করলো তুমি এখনো ঘুমাওনি? অনন্যা বলল না, আসলে আমার শরীরটা খারাপ, তাই ঘুম আসছে না। স্ত্রী বলল আমি তাই তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। তারপর স্ত্রীর হাতে থাকা প্যাকেট থেকে ওষুধটা বের করে অনন্যাকে নিজের হাতে খাইয়ে জল খাইয়ে দিল। অনন্যা তাই দেখে অবাক হয়ে বলল আচ্ছা, আমি তো তোমার সত্যিকারের গার্লফ্রেন্ড নই, তবুও তুমি কেন আমার এত খেয়াল রাখো? স্ত্রী বলল আসলে আমি এই জন্যই চিন্তা করছি তোমার শরীর খারাপ বলে কালকের অ্যারেঞ্জমেন্ট নষ্ট হয়ে যাবে। তখন অনন্যা স্ত্রীকে জিজ্ঞাসা করলো কালকে কিসের অ্যারেঞ্জমেন্ট আছে? স্ত্রী বলল এখন সেটা তোমার জেনে লাভ নেই, আজকে প্রপারলি রেস্ট নাও, কালকে সকালে অফিস যেতেই আমি তোমাকে বলে দেব। কথাটা বলে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তারপর আবারও ফিরে এসে বলল আর হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ এই রাত্রেবেলা ডাকলে দরজা খুলবে না, এতে বিপদ হতে পারে। কথাটা বলে বেরিয়ে গেল স্ত্রী। তারপর অনন্যাও গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই আবারও অনন্যা চলে এলো অফিসে। সেখানে এসে নিজের কেবিনে ঢুকে চারিদিকে ফ্রেশনার স্প্রে করে নিল, যাতে অন্যকে কোনো হিউম্যান হরমোনের স্মেল না যায়। এদিকে স্ত্রীর কেবিনে পৃথা ওকে আজকের মিটিং এর শিডিউল বোঝাচ্ছিল। এদিকে স্ত্রী দূর থেকে অনন্যাকে দেখে অনবরত হেসে চলেছে। ওকে হাসতে দেখে পৃথা প্রশ্ন করলো কি ব্যাপার ম্যাম, আপনি হাসছেন কেন? তখন স্ত্রী চমকে উঠে নিজের মুখে গম্ভীর ভাব নিয়ে বলল আমি হাসছিলাম? কোথায় হাসছিলাম আমি? তখন পৃথা বলল আপনাকে তো হাসতেই দেখলাম। স্ত্রী কথা ঘুরিয়ে বলল না না, আমি হাসিনি, তুমি ভুল দেখেছ। এখন তুমি যাও, মিটিং এর ব্যবস্থা করো। অনন্যা কাল রাতের পর থেকে ঠিক করেছে স্ত্রীকে একটু এড়িয়েই চলবে। অনন্যার মনে হলো স্ত্রীকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত কাল রাতে ওষুধ এনে দেওয়ার জন্য। কথাটা ভেবে অনন্যা স্ত্রীর কেবিনে গেল। অনন্যা কেবিনে ঢোকার সাথে সাথে স্ত্রীর ফোনে একটা ফোন এলো। স্ত্রী দেখলো ফোনটা ঋতিকা করেছে। ও ফোনটা রিসিভ করে গম্ভীর স্বরেই বলল হ্যাঁ বলো, কালকে তো তোমাকে যা বলার বলে দিয়েছি। ওপাশ থেকে ঋতিকা বলল আমি সে ব্যাপারে কিছু কথা বলতে চাই না, আমি এক্সিবিশনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। তখন স্ত্রী এপাশ থেকে বলল ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে অনন্যাকে বলল আমার কিছু কাজ আছে, তার জন্য আমি একটু বাইরে যাচ্ছি, আমি এসে তোমার কথা শুনবো। কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে গেল স্ত্রী। এদিকে অনন্যা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে এবং স্ত্রীর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল আমার আসলে থ্যাংক ইউ বলতে আসাটাই উচিত হয়নি, আমার ডিস্টেন্স মেনটেন করাটাই উচিত ছিল। কথাটা বলার সাথে সাথেই অনন্যার চোখে জল এলো। ও ভাবলো ঋতিকাকে পেয়ে ওকে ভুলে গেল স্ত্রী।